বি এভিয়েশনের ফাউন্ডার এন্ড চেয়ারম্যান। সবাইকে স্বাগতম জানাচ্ছি পিপলস রেডিও 91.6 FM এর নিয়মিত আয়োজন রোড টু স্কাই। আমাদের এই অনুষ্ঠানটি মূলত হচ্ছে যারা এভিয়েশন বা ট্রাভেল ট্যুরিজম ক্যারিয়ার নিয়ে কাজ করতে চায় তাদের জন্য। এই অনুষ্ঠানে আমরা এই এভিয়েশন এবং ট্রাভেল ট্যুরিজম সেক্টরের যে যতগুলো ক্যারিয়ার আছে সেই সমস্ত ক্যারিয়ারের যারা খুব ভালো অবস্থানে আছেন তাদেরকে নিয়ে আসছি এবং তারা তাদের ক্যারিয়ার সম্পর্কে আলোচনা করে যাতে করে যারা এই ট্রেডে আগ্রহী তারা উপকৃত হতে পারে। তো সেই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের মাঝে দুজন খুব বিশেষ ব্যক্তি আছেন। একজন হচ্ছে এই অনুষ্ঠানের কো-হোস্ট জনাব ইউসুফ ইকরাম সাহেব। উনি বর্তমানে বাংলাদেশ বিমানের এয়ারপোর্ট গ্রাউন্ড অফিসার হিসেবে আছেন। আরেকজন খুব স্পেশাল মানুষ আমাদের সাথে আছেন জনাব কবিরুল হক সাহেব। উনি বাংলাদেশ বিমানের ক্রু হিসাবে আছেন আরকি। সো আজকে তাদের মুখ থেকে তাদের সম্পর্কে আরেকটু ভালো মতো জানা যাক এবং এই পুরো ক্যারিয়ারটা নিয়েই আজকে আমরা এই অনুষ্ঠানটিতে আলোচনা করব। তো প্রথমেই আমি কবিরুল হক সাহেবকে প্রশ্ন করব যে আপনি কি করছেন সেটা একটু আপনার মুখ থেকে আপনি বলুন কাইন্ডলি। আমি মোহাম্মদ কবিরুল হক খান। আমি বাংলাদেশ বিমানে ফ্লাইট সার্ভিস ডিপার্টমেন্টে আমি ক্যাবিন ক্রু হিসাবে আছি। আমার ওখানে পজিশনটা হচ্ছে জুনিয়র পার্সার। আমি প্রায় 25 বছর ধরে এই চাকরি করছি। দ্যাটস গ্রেট, দ্যাটস রিয়েলি গ্রেট। এবার একটু ইকরাম ভাইয়ের কাছে জানতে যাব। ইকরাম ভাই আপনি কোথায় আছেন, কি করছেন এটা একটু জানতে যাব। জি ধন্যবাদ জাকির বাড়িতে সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। আমি বাংলাদেশ বিমানে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদে বিগত 7 বছর যাবত নিয়োজিত আছি। আমরা প্যাসেঞ্জারের যে ধরনের সার্ভিস গুলো হয়, একটা ফ্লাইট অ্যারাইভাল এবং ডিপার্চার, সব ধরনের কাজগুলো আমরা এয়ারপোর্টে করে থাকি। দ্যাটস রিয়েলি গ্রেট। তো কবির হক সাহেবের কাছে আমার একটু প্রশ্ন যে এত ক্যারিয়ার থাকতে আপনি কেন কেবিন ক্রু ক্যারিয়ারটাকে বেছে নিলেন? আসলে বেছে নেওয়ার কারণটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের জীবন কিন্তু এম ইন লাইফ থাকে। তো আমার এম ইন লাইফ কিন্তু ছিল কেবিন ক্রু হয়, বাংলাদেশ বিমানের চাকরি আমাকে পছন্দ। এটার ব্যাপারে একটা কারণ আছে। সে আমার বাসায় একজন কেবিন ক্রু ভাড়া থাকতে আসে অনেক আগে। তো ওনাকে দেখতাম বেশ স্মার্ট লোক, সবসময় ইউনিফর্ম পরে থাকতো, যখন গাড়ি আসতো চলে যেত, ফ্লাইটে বিদেশে যেত। তো এই জিনিসগুলো আমাকে খুব অ্যাট্রাকশন করে, যার জন্যই কিন্তু আমি এই পেশায় আসার জন্য আগ্রহী উঠেছিলাম ছোটবেলা থেকে। দ্যাটস রিয়েলি গ্রেট। তো সেম কোশ্চেনটি ইকরাম সাহেবের কাছেও যে আসলে আপনি কেন একজন এয়ারপোর্ট গ্রাউন্ড অফিসার হলেন? জি ধন্যবাদ। আমি মনে করি আমি একজন জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্স বাংলাদেশ বিমানে একজন গর্বিত কর্মী। সবারই একটা শখ থাকে, যেটা কবির ভাই বলতে ছিল, আমারও একটা শখ ছিল যে আমি একটা ন্যাশনাল ক্যারিয়ার, একটা গভর্নমেন্ট, একটা এয়ারলাইন্স নিয়ে জব করতে পারি। নিজেকে খুব প্রাউড মনে হবে, কারণ আমরা খুব কাছাকাছি একটা জাতির কাছে সেবা দিতে পারি এই আমাদের জবের মাধ্যমে। মূলত একটা উদ্দেশ্য এরকম যে এয়ারলাইন্সে জব করব, মানুষের সেবা দিব এবং খুব কাছ থেকে মানুষের কাছে সার্ভিস দিতে পারবো, এই জন্য বিমানে আসা। দ্যাটস রিয়েলি গ্রেট। এবার একটু কবিরুল হক সাহেবের কাছে জানতে যাব যে আপনি আসলে এই ক্যারিয়ারটাতে আপনি কিভাবে গ্রো আপ করলেন নিজেকে, সেটা সম্পর্কে একটু জানতে চাবো। মানে কিভাবে আপনি আসলে নিজেকে তৈরি করলেন এই কেবিন ক্রু হওয়ার জন্য? আমি আসলে যেহেতু আমার টার্গেট ছিল বিমানে চাকরি করবো, সেই হিসাবে আমি গ্রাজুয়েশন হওয়ার পরে আমি একটা ছোট্ট চাকরি করতাম। এর আগে ঢাকা ক্লাবে ছিলাম আমি অ্যাজ এ রিসেপশনিস্ট। ওটাও আপনার কাস্টমার সার্ভিস ওরিয়েন্টেড একটা জব। বিমানও কিন্তু তাই, আমি এখন যেখানে আছি কাস্টমার সার্ভিস ওরিয়েন্টেড জব। তো প্রথমে একটা সার্কুলার হলো, সার্কুলার হওয়ার পরে আমরা প্রায় অনেক হাজার হাজার ক্যান্ডিডেট ওখানে জয়েন করেছিল, মানে চাকরি হওয়ার জন্য। তো ওখান থেকে আমরা প্রায় 200 জন মানে ফাইনালি সিলেক্ট হলাম। অবশ্যই এর আগে অনেক বড় একটা জার্নি আছে। প্রথমে আমাদেরকে প্রিলিমিনারি একটা ভাইবা হয়, ভাইবা হওয়ার পরে ভাইবা পাস করলাম, এরপর রিটেন টেস্ট হলো, রিটেন টেস্টের পরে আবার টেস্ট পাস করার পরে আবার একটা ফাইনাল ভাইবা হলো, এরপর আবার মেডিকেল হওয়ার পর দেন আমরা বিএটিসি তে চলে যাই, প্রায় 4 মাসের একটা ট্রেনিং এভিয়েশনের উপরে। সেই ট্রেনিংটা করে দেন আমরা ফ্লাইট স্টুয়ার্ড পদে জয়েন করি। ওখান থেকে 95-এ জয়েন করলাম। এরপর আমরা প্রমোশন পেলাম 2011-তে,
জুনিয়র পার্সন হিসাবে। এইভাবেই আস্তে আস্তে এই তো দেখতে দেখতে 25 বছর হয়ে গেল। 25 বছর ইজ আ লং টাইম। গত That's মাসে great. 25 তারিখে 25 বছর হয়েছে। এটা আসলে অনেক বড় একটা ব্যাপার। আচ্ছা, সেম কোয়েশ্চেনটা আমি ইকরাম সাহেবকেও করতে চাচ্ছি যে আপনি আসলে কিভাবে একজন এয়ারপোর্ট গ্রাউন্ড অফিসার হলেন? জি, কবির ভাইয়ের সাথে আমি মিল রেখে বলতে চাই, এটা আমাদের একটা খুব চ্যালেঞ্জিং একটা মাধ্যম এই জব পাওয়ার জন্য। আমি 2009 সালের দিকে আমাদের পরীক্ষা হয়। সেই ক্ষেত্রে আমরা প্রায় 15,000 শিক্ষার্থী পরীক্ষা দিই। এটা খুব একটা কম্পিটিশন পরীক্ষা হয়। একটা জেনারেল নলেজ, আইকিউ, বাংলা এবং ইংলিশ এই সবগুলো সাবজেক্ট মিলিয়ে 100 মার্কের পরীক্ষাটা হয়। তো পরীক্ষাতে যারা পাস করতে পারে, ওই পাস করার পরে তাদেরকে আবার ভাইভা হয়। ভাইভা হওয়ার পরে একটা মেডিকেল হয়। মেডিকেল হওয়ার পরে একটা ট্রেনিং সেশন হয়। তো সবগুলা সেকশন পার হয়ে উত্তীর্ণ হওয়ার পরেই আমরা আমাদের নিজস্ব যে পদগুলো আছে ওই পদে ভেরি টাফ যোগদান করি। কম্পিটিশন। বিশাল ব্যাপার আসলে। তো সেই প্রস্তুতি নিলে সেভাবে অথবা সবাই আগে আসতে পারবে জবের। আমার ক্যারিয়ারটা এরকম। আচ্ছা, আরেকটা জিনিস যেটা ভাইয়া আপনারা বলছিলেন যেটা খুবই চ্যালেঞ্জিং একটা জব। তো ২ জন ভাইয়ার কাছে আমি একটু জানতে চাচ্ছি যে আসলে আপনাদের এই ক্যারিয়ারটার মানে বেছে নেওয়ার পথে কি, কি বাধা আপনারা আসলে অতিক্রম করেছেন? বা কোন বাধার সম্মুখীন আপনারা হয়েছিলেন কিনা? ১ম এ এটা ইকরাম ভাই বলুন, তারপরে আমি এটা কবিরুল ভাইয়ের কাছে সেম কোয়েশ্চেনটাই করব। আসলে বাধা বলতে কি আমাদের ওই কম্পিটিশনটা একটা বাধার মতো। একজন শিক্ষার্থীর বিপরীতে 30 থেকে 35 জন ক্যান্ডিডেট থাকে। এখানে একটা বিশাল একটা হাড্ডাহাড্ডি লড়াই থাকে। কে কত ভালো রেজাল্ট করতে পারবে, তার পিছনে ব্যাকগ্রাউন্ড, তার অনার্স, মাস্টার্স এই সবগুলা যে রেজাল্ট গুলা হয় সবগুলো অ্যানালিসিস করে একটা পরীক্ষা দিতে হয়। তো পরীক্ষা দেওয়ার পরে যেটা হয় সবার জাস্ট আইকিউ গুলা ওখানে ভাইভাতে দেখা হয়। জেনারেল নলেজ গুলো দেখা হয়, কে কিরকম ব্যাপারে ইন্টারেস্ট আছে, এভিয়েশন রিলেটেড তাদের কোনো এক্সট্রা কোনো নলেজ আছে কিনা, সব ব্যাপারগুলো দেখি এই আমাদের এইগুলা পার হয়ে পরে আমাদের এখানে যোগদান করতে হয়। তো এটা আসলে খুবই একটা মজা এবং খুবই একটা চ্যালেঞ্জ বিকজ অফ যে আমরা মনে করি আমরা একদম বিমানে একটা গর্বিত এবং প্রাউড অফ বিমানের স্টাফ। দ্যাটস গ্রেট। সেম জিনিসটা আমি একটু কবিরুল ভাইকে জিজ্ঞেস করতে চাচ্ছি যে ভাইয়া আপনি আসলে কি, কি বাধার সম্মুখীন হয়েছেন? আমার যেটা হয়েছিল যখন চাকরিটা হলো তখন আমার পাশাপাশি আরো 2-3টা চাকরি হয়েছিল একই সময় প্রায়। আমার 2টো আচ্ছা, সরকারি চাকরি হয়েছিল নারকোটিক্স, তারপর এনএসআই তে একটা ব্যাংকের চাকরি অফার ছিল সিডি ব্যাংকে। যার জন্য ফ্যামিলি থেকে অনেকে একটু বাধার সৃষ্টি করেছে যে কোন জবে যাওয়াটা ঠিক হবে। কেউ হয়তো প্রেফার করছে সরকারি চাকরি, কেউ ব্যাংক। কিন্তু আমার তো আসলে টার্গেট ছিল বিমানে জয়েন করার। সো আচ্ছা। পরে আর আসলে কেউ ওইভাবে বাধা দেয়নি, আমি জয়েন করে ফেললাম এই আর কি। তাছাড়া আর কোনো বাধা ছিল না। এরপর ইকরাম যেটা বললো যে হ্যাঁ ওই আহ, এখানে কিন্তু আসলে প্রচুর পড়াশোনা করতে হয়, প্রচুর। আমি যখন ট্রেনিং এ ছিলাম আমার পড়াশোনা দেখে আমার বাবা মা বলতেছিল যে কি ব্যাপার, তুমি যেভাবে পড়াশোনা করতেছো এইটা তুমি এত পড়াশোনা করলে তো বিসিএস ক্যাডারে যেতে পারতা, তুমি কেন বিমানে জয়েন করলাম, এরকম একটা ব্যাপার অনেক হার্ড স্ট্রাগল করতে হয়। তো যাই হোক, দ্যাটস গ্রেট। এরপরে তো হয়ে গেল, ফাইনালি আমরা একটা কি বললাম। আচ্ছা, ইকরাম ভাই আপনি তো যেহেতু আজকে আমাদের অনুষ্ঠানের কো-হোস্ট, আপনি কোনো কোয়েশ্চেন কবির ভাইকে করতে চাচ্ছেন কিনা? এটা আপনি আপনার থেকে আপনি শুনতে চাচ্ছি আসলে। রাইট, কবির ভাইয়ের কাছে আমার কোশ্চেনটা এরকম থাকবে যে, বাংলাদেশের প্রেক্ষাপটে একজন পুরুষের কেবিন ক্রু ক্যারিয়ারটা বেছে নেওয়া কতটুকু চ্যালেঞ্জিং কবির ভাই? আসলে আহ, আমাদের একটা সাধারণ একটা ধারণা যে কেবিন ক্রু বলতেই মনে হয় মেয়েদের একটা চাকরি, এরকম একটা মনে হয়, কিন্তু আসলে কিন্তু তা না। আমরা প্রায় 400 জনের মতো কেবিন ক্রু আছি, এর মধ্যে 50% কিন্তু ছেলে কেবিন ক্রু, হ্যাঁ মেল কেবিন ক্রু, এবং 50% কিন্তু ফিমেল কেবিন ক্রু। সো চ্যালেঞ্জ কি বলতেছিলেন ইকরাম সাহেব? মানে বলছিলাম যে এই যে কেবিন ক্রু ক্যারিয়ারটা আসলে বেছে নেওয়ার ক্ষেত্রে যে পুরুষদের ক্ষেত্রে কতটুকু চ্যালেঞ্জিং, একজন আপনি মেল হয়ে কতটুকু চ্যালেঞ্জিং? চ্যালেঞ্জিং বলতে আহ, আহ, আমাদের কাজের ক্ষেত্র কিন্তু একই, আমাদের ছেলেদের যেরকম কাজ করতে হবে মেয়েদেরও একই কাজ করতে হয়।
ইন ফ্লাইটে হয়তো অনেক সময় দেখা যায় যে কোনো ব্যাপারটা আমাদের ছেলেদের হ্যান্ডেল করতে হয়, আবার কোনো ব্যাপারগুলি আছে এগুলি ফিমেল ক্রু যারা আছে তাদেরকে হ্যান্ডেল করতে হয়। হ্যাঁ, অনেক সময় আনএক্সপেক্টেড কিছু সিচুয়েশন হয় কেবিনে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কোনো সময় ফিমেল ক্রুদেরকে ওখানে যেতে দেই না, আমরাই যাই, ওটা আমরাই ফেস করি। আবার কিছু কিছু ক্ষেত্রে মেয়েদের ব্যাপার হলে মেয়েরা, আমাদের ফিমেল ক্রু যারা আছে তারাই যায়। এভাবেই এইভাবে আমাদেরকে দেখতে হয় উভয়ের ক্ষেত্রে। কিন্তু একটা ব্যাপারে, কাজের ব্যাপারে কিন্তু আমরা সবাই সমান, সবাইকে সমান কাজ করতে হয়। তারপরে ইমার্জেন্সি যদি হয়, ইমার্জেন্সিতে আমাদের যে দায়িত্ব, আমাদের এক্সিটে যে দায়িত্বগুলি আছে, আমরা কিন্তু সবাই, মানে আমি যেটা করছি সেটা কিন্তু একটা ফিমেল ক্রু করছে। হ্যাঁ, তো এইভাবে কিন্তু কাজই সমানভাবেই করতে হয়। আচ্ছা, ইকরাম ভাইয়ের কোশ্চেনের সাথে আমি একটু অ্যাড করি, যেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে কিন্তু অনেক মেলদের কিন্তু কেবিন ক্রু হওয়ার খুব ইচ্ছা, কিন্তু দেখা যায় যে তারা আসলে একটা দ্বিধাদ্বন্দ্বে থাকে বা সঠিক দিক নির্দেশনাটা পায় না আসলে ভাইয়া। তো সেই প্রেক্ষাপট থেকে কি আপনি তাদেরকে কোনো ইন্সপায়ার করবেন কিনা, বা সেখান থেকে আপনি কিছু বলবেন কিনা, একটু যদি বলতেন যে কিভাবে আসলে তারা তাদের কাকে বলছেন? প্রস্তুতিটা গ্রহণ করবে। প্রস্তুতি বলতে, হ্যাঁ, যথেষ্ট পড়াশোনা করতে হবে, জেনারেল নলেজ থাকতে হবে, আপনার কারেন্ট অ্যাফেয়ার্স এর ব্যাপারে আপনার ধারণা থাকতে হবে, দেন এভিয়েশনের ব্যাপারে কিছু টুকটাক পড়াশোনা, এরপর প্রাইভেট কিছু ইয়েও আছে, কোচিং সেন্টার আছে যেখানে ট্রেনিং গুলি দেওয়া হয়। এগুলি তো তারা অ্যাডমিশন নিয়ে নিজেকে তৈরি করতে পারে নিজেরই, কোনো অসুবিধা নেই। এরপরে অনলাইনেও তো অনেক কিছু শেখা যায়, তাই না? আর সবচেয়ে বড় কথা হলো যে ফিজিক্যাল ফিটনেস যাতে ধরে রাখতে হবে এই চাকরিতে, কিন্তু এটা খুব দরকারি একটা ব্যাপার। ফিজিক্যাল ফিটনেস থাকতে হবে, কথাবার্তা ভালো সেটা ভাই সুন্দরভাবে আপনাকে বাংলা দেখে বলতে বোঝা হবে, যাচ্ছে। পাশাপাশি বাংলার পাশাপাশি অবশ্যই ইংরেজিতে ভালো হতে হবে। এরপর এডিশনাল যদি আরো কিছু ভাষা জানা যায়, যেমন হিন্দি বা আরবি, এগুলি তো এক্সট্রা কোয়ালিটি, তাই না? এভাবেই নিজেকে তৈরি করতে হবে এবং স্ট্রাগল করতে হবে। যে কোনো চাকরি পেতে হলেই আপনাকে স্ট্রাগল করতে হবে। দ্যাটস গ্রেট। ইকরাম ভাই, আপনি একটু আপনার কাছে জানতে চাবো যে আপনি যে ক্যারিয়ারটাতে আছেন, যে এয়ারপোর্ট গ্রাউন্ড অফিসার হিসেবে আছেন, সেই ক্যারিয়ারটাতে যদি কোনো কেউ আসতে চায়, সেটা মেইল হোক এবং ফিমেল হোক, তাদের আসলে কি ধরনের প্রস্তুতি বা গুণাবলী, মানে প্রত্যেকটা মানুষের তো কিছু না কিছু গুণাবলী থাকতে হয় এই ধরনের ক্যারিয়ারে আসতে হলে, তো সেইগুলো সম্পর্কে একটু জানতে চাবো যে ধৈর্যের ব্যাপার, বা যেহেতু পাবলিক রিলেটেড কাজ, তো এই কি গুণাবলী, মানবিক গুণাবলী থাকলে সে একজন এয়ারপোর্টের কাস্টমার অফিসার হতে পারে আর কি। Thank you. আমি মনে করি এই আমাদের সার্ভিসটার জন্য একজন ভালো সেবা প্রদানকারী মন মানসিকতা থাকতে হবে ফার্স্ট অফ অল। কারণ আমি যদি সার্ভিস দেওয়ার যদি মানসিকতায় যদি না থাকে, তাহলে আমি কিভাবে একটা প্যাসেঞ্জারকে হ্যাপি করবো, এটা হচ্ছে বড় বিষয়। তারপর একটা বিষয় আসতে পারে আমার কথা বলার যে স্টাইলটা, কথা বলার যে উচ্চারণের যে ব্যাপারটা, এটা একটা বড় ফ্যাক্ট। আমি কথা বললাম, প্যাসেঞ্জার বুঝলো না, এরকম কথা বলাটা কোনো যুক্তি কথা নেই। এবং তার পাশাপাশি তার ভালো ইংলিশ ব্যাপারটা জানতে হবে। অনেক ফরেনারদের সাথে আমাদের ডিলিংস করতে হয় ফ্লাইটের ওঠার আগে, ফ্লাইট থেকে নামার পরে। এই ব্যাপারগুলা খুব ভাইটাল একটা গ্রাউন্ড সার্ভিস অফিসারের জন্য মনে করি। দ্যাটস গ্রেট। আচ্ছা, আরেকটা জিনিস, এবার একটু কবিরুল হক সাহেবের কাছে কোশ্চেন। এই কোশ্চেনটা আসলে অনেকে যারা এই ক্যারিয়ারে আসতে চায় তাদের মনে প্রায় সময় উকি ঝুঁকি মারে, এবং মজার বিষয় হচ্ছে আমাকে এর আগে কয়েকজন কোশ্চেন করেছে। যদিও জিনিসটা একটু ব্যক্তিগত বলা চলে, তারপরে একটু জিজ্ঞেস করা, যেহেতু এটা অনেকের কোশ্চেন, যে আসলে একজন কেবিন ক্রু সর্বনিম্ন কত টাকা স্যালারি পায় এবং সর্বোচ্চ কত টাকা স্যালারি পায় বাংলাদেশের প্রেক্ষাপটে, এটা যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে। ওই যে কথায় আছে না, ছেলেদের কিন্তু বেতনের কথা জানতে ধরা যাবে না, জিজ্ঞেস করতে হয় না, তো তারপরে এই জন্য আমি আমি স্পেসিফিক মনে না, করি মানে কি বাংলাদেশের সর্বনিম্ন এবং সর্বোচ্চ স্কেলটা একটু জানতে ইটস এ চাচ্ছি। বিগ অ্যামাউন্ট, হ্যান্ডসাম একটা স্যালারি, ইনক্লুডিং অল অ্যালাউন্সেস। আমার এটা অপেক্ষা রাখে না, ভালো। সো আমার মনে হয় ইউ ক্যান ট্রাই, মানে যারা আসতে চায় দে ক্যান ট্রাই ফর দ্য জব। এটা আর বললাম না, বাট ইটস এ হ্যান্ডসাম স্যালারি, নো ডাউট। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আর কি, একটা কথা আছে যে মেয়েদের বয়স এবং আর ছেলেদের তাছাড়া স্যালারি, এটা সার্কুলার কিন্তু ইদানিং আচ্ছা দিয়েও দেয় যে কত টাকা স্যালারি। পাবেন আপনারা বেতন বা অ্যালাউন্সেস। লাস্ট তো আমি তাই দেখলাম।
স্যালারি যেরকম ভালো সেরকম কষ্টটাও মনে হয় অনেক বেশি করতে হয়। কারণ অনেক বেশি অনেকেই হ্যাঁ, তা এপ্লাই তো করে, অবশ্যই। অনেকের স্বপ্ন থাকে। হ্যাঁ? সো আমাদের আসলে যারা এই ট্রেডে আসতে চায় তাদের মানে বিশেষ করে কেবিন ক্রুতে তাদের অনেক বেশি 360 ডিগ্রি আপনার নলেজ রাখা দরকার। ঠিক আছে? ডেফিনিটলি। নিজেকে ওভাবে করে স্কিলড করতে হয়। নিজেকে ওভাবে করে আসলে প্রিপেয়ার করতে হয়। যেহেতু যারা ভালো একটা পজিশনে বা ভালো একটা সেলারি দিবে তারা তাদের কাছ থেকে সেই তাদের বেস্টটাই চাবে। এটাই মনে হয়। তাই তো ভাইয়া? অবশ্যই, Right. আচ্ছা। অবশ্যই সেভাবেই কাজ করতে সেম হবে। আমি সেম সেম যদিও ভাইয়া ইকরাম ভাই আপনাকে একটু জি, কোশ্চেনটা করি যে এয়ারপোর্টে আসলে এয়ারপোর্টে অনেকের অনেক ফ্যান্টাসি আছে, তাই না? যে আসলে এখানে মনে হয় অনেক right. টাকা পয়সা উড়ে, হ্যাঁ? এরকম একটা ব্যাপার-স্যাপার কাজ করে। আসলে একটু আপনি যদি আপনার জায়গা থেকে স্পেসিফিক বলতেন যে আসলে যে এফোর্টটা আপনারা দিন এয়ারপোর্টে সেই অনুযায়ী কি আপনারা আসলে আ প আস ভালো আপনারা অ্যামাউন্ট পাচ্ছেন কিনা? মানে এটা জাস্ট শুধু একটু আলোচনার জন্য জিজ্ঞেস করা, অন্য না, কিছু না। অবশ্যই, অবশ্যই। আমরা মনে করি আমরা আ যেহেতু আমাদের র‍্যাংকিং অনুযায়ী আমাদের সেলারিটা হয়ে থাকে, জি, সেক্ষেত্রে উই আর ভেরি মাচ হ্যাপি। আমাদের সেলারি ছাড়াও আমাদের বছরে কিছু ইনক্রিমেন্ট আছে, বোনাস আছে, গভর্নমেন্ট ফ্যাসিলিটি আছে, এগুলা আমরা পেয়ে থাকি। তা আমরা অবশ্যই ভেরি লাকি এবং প্রাউড অফ, আবারও বলছি, বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের স্টাফ। আমাদের বাংলাদেশ বিমান আমাদের সব দিক থেকেই তারা খেয়াল করে। আচ্ছা, দ্যাটস রিয়েলি গ্রেট। আ আ কবিরুল হক সাহেবের কাছে একটা প্রশ্ন যে আ বিমানের একজন বিমান না অনলি যে আপনার কেবিন ক্রু হতে গেলে কিন্তু একটি বয়সের সময়সীমা আছে। তো আমি একটু আপনার কাছে স্পেসিফিকলি জানতে চাচ্ছি যে কত বয়স থেকে কত বয়স পর্যন্ত একজন কেবিন ক্রু হতে পারে এবং একজন কেবিন ক্রু তার সার্ভিসটা কত বছর পর্যন্ত দিতে পারে? এটা যদি একটু ভাইয়া বলতেন আমাদের। এটা তো আসলে আমাদের সময় ছিল মিনিমাম যে এজটা ছিল ছেলেদের 25 ইয়ার্স, জি, আর মেয়েদের সম্ভবত 22 ছিল আমার যতটুকু মনে পড়ে। আর জি, জি। চাকরিটা কন্টিনিউ করা যাবে আপ টু 59, লাইক গভর্নমেন্ট জব একদম 59 পর্যন্ত করতে পারবেন আপনি। দ্যাটস রিয়েলি, রিয়েলি গ্রেট। এই আর কি। তাহলে একজন মানুষের জন্য এটা একটা মোটামুটি বেশ ভালো একটা সিকিউরড একটা ক্যারিয়ার। অবশ্যই, ডেফিনেটলি, নো ডাউট। জি। আচ্ছা, ইকরাম ভাই আপনার কাছে কবির আমি ভাই, সেম কোয়েশ্চেনটাই করতে যাচ্ছি যে বিমানের বা আপনি যে এয়ারপোর্টে যে সার্ভিসটা দিচ্ছেন, সেটাতে আসলে সর্বনিম্ন কতটুক বয়সে আসলে জয়েন করা যায়? এবং সর্বোচ্চ কতদিন পর্যন্ত আসলে চাকরিটা করা যায় বা সর্বোচ্চ র‍্যাংক কি আপনাদের? এটা একটু যদি আমাদের স্পষ্ট করতেন। রাইট। আমাদের এখানে চাকরির বয়সটা থাকে হচ্ছে সরকারি নিয়ম অনুযায়ী ৩০ বছর থাকে। আর মুক্তিযোদ্ধা কোটাদের জন্য থাকে ৩২ বছর। এটা সব জায়গায় গভর্নমেন্টের যে সার্কুলার বলা হয়, সেম প্রসিডিউরস বিমানেও হয়ে থাকে। আর সর্বোচ্চ একজন ৫৯ বছর পর্যন্ত জব করতে পারে। যেরকম কবির ভাইদের কেবিন ক্রুদের যেরকম পলিসি, আমাদেরও সেম পলিসি। আর আমাদের র‍্যাংকিংটা শুরু হয় হচ্ছে ৩-2, গ্রাউন্ড সার্ভিস ডিপার্টমেন্টের র‍্যাংকিংটা শুরু হয় 3-2 দিয়ে। আর কবির ভাইদের শুরু হয় গ্রুপ 4 দিয়ে, ফোর্থ যেটা ইয়ার, আমি জানি। রাইট। তো ওই 3-2 থেকে আমাদের প্রমোশন হতে, হতে 4 হয়, 5, 6, 7 এভাবে পর্যায়ক্রমে আপ টু কেউ 8, 9 পর্যন্ত হতে পারে। আমাদের জিএম পর্যন্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কবির হক সাহেবকে একটু একটা কোয়েশ্চেন করি। যদিও মানে এটা আমরা এই এয়ারপোর্ট রিলেটেড যে সমস্ত জব আছে বা আ এই কেবিন ক্রু যে জবগুলো আছে এখানে ডিসক্রিমিনেশন হয় না। তারপরেও আমি সাধারণ জনগণের আমি কিছু প্রশ্ন পেয়েছিলাম। সেখান থেকে প্রশ্নটা করা যে যারা ফ্লাইটে কাজ করে, যারা কেবিন ক্রু আছেন, মেল এবং ফিমেল তাদের কি দায়িত্ব একই নাকি মেলদের কিছু আলাদা দায়িত্ব আছে, ফিমেলদের কিছু আলাদা দায়িত্ব আছে? এই ব্যাপারটা একটু জানতে চাচ্ছিলাম। না, কাজের ক্ষেত্রে একই দায়িত্ব সবারই। এখানে আলাদাভাবে কোনই নাই। তবে ওই যে যেটা আগেও বললাম আমি যে কিছু, কিছু ক্ষেত্রে কোনো কাজে হয়তো মেয়েদেরকে আমরা ওখানে মেয়েদেরকে যেতে বলি বা কোনো ক্ষেত্রে হয়তো আমরা যাই। সেটা আগেও বললাম আমি। জি, জি। তাছাড়া এমনি অন্যান্য যেই কাজগুলি আছে অর্থাৎ আপনার আ আ আমরা কিন্তু এখানে আ যে সার্ভিসটা দেই এটা কিন্তু আসলে আমাদের প্রাইমারি না। এটা সেকেন্ডারি একটা জব। অ্যাকচুয়ালি প্রাইমারি জব যেটা সেটা হচ্ছে যে প্যাসেঞ্জারকে আমি সেফলি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবো। এটাই হলো আমাদের মেইন মটো, হ্যাঁ? এটাই আমাদের জি। ১ম কাজ। কারণ প্লেন এমন একটা জিনিস যে আপনার সেই আ ৪০,০০০ ফুট উপর দিয়ে যাচ্ছে। সেখানে তো কোনো ডাক্তার নেই। জি। একটা প্যাসেঞ্জার যদি সিক হয় সেখানে ফার্স্ট এইড দেওয়ার কাজটা কিন্তু আপনাকে করতে হয়। সেখান দিয়ে আপনার সেখানে বা যদি তখন যদি আমাকে প্যাসেঞ্জার নামাতে হয়, প্যাসেঞ্জার ইভাকুয়েশন করতে হয়, করতে তো হবে অবশ্যই। সেই কাজটাও কিন্তু আমাদেরকেই করতে হয়।
আমাদের বলতে কি আমরাও যে দায়িত্বটা পালন করি সেটা সেম আমাদের মেয়েরাও একই দায়িত্ব করে, কারণ সবার এক্সিট ভাগ করা থাকে, যার যার জি। এক্সিট থেকে এই কাজগুলো করতে হয়। তো এখানে এই আলাদাভাবে কাজ ওইভাবে নেই, সবার সমানই দায়িত্ব। আচ্ছা ভাইয়া, একটা একটু ব্যক্তিগত প্রশ্ন করি, মানে পার্সোনাল দিক থেকে একটু জিজ্ঞেস করা, যে প্রত্যেকটা জবেরই তো কিছু ভালো দিক কিছু মন্দ দিক আছে, হ্যাঁ? তো আপনার ব্যক্তিগতভাবে আমি জানতে চাচ্ছি যে আপনার জবের আপনার কি কি জিনিস ভালো লাগে, কি কি জিনিস একটু মন্দ লাগে, এই জিনিসটা যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে। ভালো বলতে প্রথম যে জিনিসটা আমাকে বেশি অ্যাট্রাকশন করে সেটা হচ্ছে যে লিগ্যাল ওয়েতে একটা হ্যান্ডসাম স্যালারি বা একটা হ্যান্ডসাম ইনকাম, এটা কিন্তু প্রথম, এটা মানতেই হবে। এরপর ধরেন এরপরে আর এর সাথে আরো যে ব্যাপারগুলো আছে, আমরা উইদাউট এনি ফিয়ার আমরা বিভিন্ন দেশে যাচ্ছি। আমি এই 25 বছরে প্রায় 20-25টা দেশে অলরেডি ট্রাভেল করে ফেলছি। এরপর ধরেন আমরা মক্কা মদিনা যাচ্ছি, সেখানেও কিন্তু আমরা যাচ্ছি উইদাউট এনি কস্ট, ঠিক না? এইগুলো একটা বিশাল একটা ভালো দিক। তারপর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনি যদি ঢাকায় কোনো একটা সরকারি অফিসে বা বেসরকারি অফিসে চাকরি করেন, সেখানে আপনি প্রতিদিনই একই বস দেখছেন, একই কলিগ দেখছেন, হ্যাঁ? কিন্তু আমাদের কিন্তু তা না। আমাদের কিন্তু আমরা একটা ফ্লাইট করে আসলাম, ফ্লাইট করে এসে একদিন রেস্ট নিয়ে পরের দিন যদি আরেকটা ফ্লাইটে যাই, 12টা ক্রু যদি থাকে, ওই আগের ফ্লাইটের 11 ক্রুই কিন্তু থাকে না, নতুন আবার 11টা ক্রু সহ আমি 12 জন, এইভাবে প্রতিটা ফ্লাইটে কিন্তু আমাদের স্টেট চেঞ্জ হয়, মানে আমরা এক এক সময় এক একজনের সাথে কাজ করছি। এটা কিন্তু খুব একটা মজার মজার দিক, এটা ভালো লাগে আমার কাছে। তো এইটা হচ্ছে আপনার ভালো দিক। আর মন্দ দিক যেটা সেটা হচ্ছে আহ, মন্দ দিক আছে কিছু, যেমন রাত জাগতে হবে, আচ্ছা। রাত জাগা জি। ফ্লাইট, এইটা একটা ব্যাপার। তারপরে যে কোনো সময় ডিউটিটা যে কোনো সময়ই হতে পারে। অফিস আদালত যারা করে তাদের তো 10টা 5টা বা 8টা বা 4টা এরকম একটা করা থাকে, বাট আমাদের যে কোনো সময়ই করতে পারে, এই একটা জিনিস। আর আরেকটা ব্যাপার যে আমাদের সামাজিক যে জীবনটা, এটা কিন্তু ক্যালেন্ডারের মতো না, ক্যালেন্ডারের সাথে কোনো মিল নেই। আপনারা যেমন প্রত্যেক ঈদ করতেছেন, জি। নববর্ষ করছেন, তারপরে ন্যাশনাল ডে যেগুলি সেগুলি সব ঢাকায় এই করতেছেন, সেলিব্রেট করতেছেন, বাট আমাদের সেই সুযোগ নাই। অনেক সময় হয়, অনেক সময় হয় না। ঈদ কোনো সময় পাই, কোনো সময় পাই না, এই আর কি। তারপর আরেকটা যেমন আপনার অবশ্যই এখন মোবাইলের যুগ, তো এখন যোগাযোগের কোনো অসুবিধা না। আগে যেমন যখন ছিল না মোবাইলের ব্যাপারগুলো, তখন কিন্তু জি। আমরা সহজে কোনো মানুষের মানে আত্মীয় স্বজনের সাথে দেখা করতে পারতাম না, মানে সময়ই নাই, এরকম অবস্থা। মানে আসলাম ফ্লাইট থেকে, পরের দিন আবার আরেক ফ্লাইটে চলে গেলাম, বিজি লাইফ। এইটা একটা মানে এইটা আসলে মানে মানে মোট কথা এখন হচ্ছে যে মন্দ মোবাইলের দিকের যুগে মধ্যে। এখন অবশ্য এখন যোগাযোগের সমস্যা নেই, এখন জি, ভালো জি, জি। যোগাযোগ করা যায়, এই জিনিসটা অবশ্য মানে কষ্টের ওভারকাম দিক হয়ে থেকে গেছে একটাই অলরেডি। যে আপনার গভর্নমেন্ট ছুটিগুলো আপনারা তেমন একটা উপভোগ করতে না, পারেন না, অনেক বা সময় দেখা পরিবার যায় কি থেকে আমরা একটু কোনো দূরে থাকতে হয়। আবার অনেক সময় দেখা যায় কি আমরা কোনো ঈদই পাচ্ছি না। ধরেন জি। আজকে ঈদের আগের দিন ঢাকায়, আমি আজকে একটা ফ্লাইট নিয়ে চলে গেলাম সৌদি আরব। সৌদি আরবে কিন্তু আজকে ঈদ হচ্ছে, আমি যখন ওখানে গিয়ে উঠলাম তখন কিন্তু ওখানে ঈদ শেষ। আর আমি আচ্ছা। ওখানে গিয়ে তারপরের দিন আসতেছি, তো ঢাকার ঈদও আমি পাচ্ছি না। সো আমার দুইটা ঈদই মিস, এরকম হয়। আবার অনেক সময় দুই ঈদই পাওয়া যায়, এটা এই আর কি। পজিটিভ দিক। এই ধরনের প্রবলেম, হ্যাঁ, পজিটিভ দিক এটা। তো সেম কোশ্চেনটা আমি ইকরাম সাহেবকেও করতে যাচ্ছি, যে এয়ারপোর্টটা তো আসলে আহ, এখানেও কিন্তু গভর্নমেন্ট ছুটিটা ওরকম ভাবে হয়তো উপভোগ করা যায় না, এবং আমি না, ওরা যতদূর জানি যে অপারেশন। একটা ফ্লাইট গ্রাউন্ডেড হলে তখন কিন্তু দিন রাতের ঘুম হারাম হয়ে যায়। তো অবশ্যই কিছু পজিটিভ দিক আছে এবং কিছু নেগেটিভ আছে, সেটা আমি একটু আপনার মুখ থেকে শুনতে যাচ্ছি, যে আপনার ক্যারিয়ারের পজিটিভ দিক এবং নেগেটিভ দিক যেটা আর কি, আপনার আপনার মতে। ঠিক আছে। পজিটিভ দিকগুলো বলতে অনেক কিছুই আছে। আমাদের এখানে সার্ভিসটা খুব পোলাইটলি করতে হয়। আমাদের শিফটিং ওয়াইজ ডিউটি থাকে। আমাদের প্রত্যেকটা সেকশনই শিফটিং আছে। আমাদের গ্রাউন্ড সার্ভিস ডিপার্টমেন্টের শিফটিং আছে। তো শিফটিং গুলো আমার এরকম হয়, আমাদের 2 সকাল 2 বিকাল 2 রাত এভাবে ঘুরে ঘুরে আসে। যেদিন আমাদের মর্নিং থাকে আমরা আর্লি ইন দ্য মর্নিং উঠতে হয়। 5টার সময় গাড়ি আসে। তো আমরা ওখানে করে অফিসে চলে যে গাড়িতে করে যাওয়ার পরে দুপুর পর্যন্ত ডিউটি করি, আবার বাসায় চলে আসি বিকালে। তো তারপরে দুপুরের পরে ফ্রি থাকি। আবার সেম যেদিন বিকালে থাকে ওই বিকালেও আমরা সকালবেলা ফ্রি থাকি, বাট দুপুর থেকে রাত 10টা পর্যন্ত ডিউটি থাকে। আর যেদিন রাতে ডিউটি থাকে সেদিন আমাদের সারাদিনই হোল ডে আমরা ফ্রি থাকি। রাতের ডিউটিটা একটু টাফ এবং চ্যালেঞ্জিং, কারণ হচ্ছে ওখানে
নিজেকে কন্ট্রোল রাখতে হবে, প্যাসেঞ্জার যেন ঠিক মতো সার্ভিস পায়, প্যাসেঞ্জার যেন আমাদের উপরে যেন ডিসএগ্রি না হয়। এই ব্যাপারগুলা অনেক ভাইটাল। সেজন্য আমি মনে করি ভালো মন্দ সব দুইটার দিকই থাকে। একটা জব করতে গেলে আমাদের যেহেতু জবের প্যাটার্নটাই থাকবেই এক্স্যাক্টলি। অপারেশনাল জব। কবির ভাই যেটা বলছিল, কবির ভাইদেরও অনেক কষ্ট করতে হয়, সারা রাত আকাশে ফ্লাই করতে হয়, বিশেষ কিছু ফ্লাইট আছে, রিয়াদের ফ্লাইট, আমি যেটা জানি। তারপরে এরকম আছে, এরকম প্রত্যেকটা সবারই লাইফে কিছু প্লাস মাইনাস থাকবেই সবকিছু। আর একটা জিনিস একটু আপনাদের করতে আর ভালো দুজনকে পাওয়া যায় না। জানিয়ে রাখার উদ্দেশ্যে বলছি যে আমাদের এই অনুষ্ঠানটি 91.6 পিপলস রেডিওর পেজে লাইভ চলছে এবং এখানে অনেক মানুষ দেখছে এবং অনেকে আমাদের এখানে জয়েন করছে। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো, যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন। অনেকে আমাদের সালাম জানিয়েছেন, আফসানা রাত্রি মিশু, তারপরে আরেকজন বলেছেন যে খুব দারুণ হচ্ছে প্রোগ্রাম। ফারহানা সুলতানা চৌধুরী উনি বলেছেন যে রিয়েলি ইনফরমেটিভ, থ্যাংক ইউ। বেনজির আবরার উনি বলেছেন যে অনেক সুন্দর তথ্য পাচ্ছি। তো আশা করছি যে আরো আপনারা যদি এরকম কোনো কোশ্চেন থাকেন, আমাদের দুজন স্পেশাল যারা আজকে ক্যারিয়ার রিলেটেড নিয়ে কথা বলছেন তারা এই প্রশ্নের উত্তরগুলো দিবেন। তো আমরা যেটা বলছিলাম যে নিশ্চয়ই আপনারা ভাইয়া যেহেতু এই ট্রেডের সাথে অনেক বছর ধরে আছেন, তো আপনাদের নিশ্চয়ই কোনো না কোনো স্মরণীয় ঘটনা আছে। তো কবিরুল হক ভাইয়ের আমি একটু আপনার কোনো স্মরণীয় ঘটনা বা কোনো যে ঘটনাটা আমাদের সাথে শেয়ার করলে অনেকে ভালো বোধ করবে, এরকম কোনো ঘটনা থাকলে যদি প্লিজ শেয়ার করতেন আমাদের সাথে। ঘটনা তো অনেকই থাকে, তার উপরে সবচেয়ে বেশি স্মরণীয় যেটা এখন বলা যায় সেটা হচ্ছে যে গত বছর আপনাদের মনে আছে কিনা একটা ড্যাশ এইটের একটা জাহাজ ক্র্যাশ করেছিল গত বছরে, সেই এই মে মাসেই 8 তারিখের সময়, 8 তারিখে রোজার সময়, সেকেন্ড রোজাতে আমি ওই ফ্লাইটের ইনচার্জ ছিলাম। ওই ফ্লাইটে ওইটা ক্র্যাশ করে ইয়েতে, রেঙ্গুনে। তো আমাদের সৌভাগ্য বলেন যাই বলেন যে আমরা আমাদের কোনো ধরনের ইনজুর, আমরা ছোটখাটো যেটা হয়েছে সেটা বলার মতো না। আমরা সবাই সেফলি, আমাদের প্যাসেঞ্জার যারা ছিল তাদেরকে আমরা সেফলি ইভাকুয়েশন করেছি আমাদের জাহাজ থেকে। সবাই সেফলি একদম উইদাউট এনি ইনজুর, সবাই আল্লাহর রহমতে। সেই প্লেনটা কিন্তু 3 টুকরা হয়ে গিয়েছিল, 3 টুকরা হয়ে গেছিল প্লেনটা কিন্তু। সেখানে মানে কারোরই বাঁচার কথা না, বাট আল্লাহ সহায় ছিল, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই বেঁচে গেছি। আমার সাথে আরেকটা মেয়ে ছিল, মেয়েটার অবশ্য কোমরের একটা হাড্ডি ভেঙে গিয়েছিল। তো ও বেশ কিছুদিন ইয়েতে ছিল, বেড রেস্টে ছিল প্রায় 6 মাসের মতো। অবশ্য জয়েন করে ফেলছে, এখন চাকরি করছে, ডিউটি করছে। আর আমিও প্রায় 1.5 মাসের মতো ছিলাম বেড রেস্টে। তো ওইটা আমার একটা বিশাল, মানে এরকম কোন সময় তো হয় নাই আসলে। চাকরি তো অনেকে 30-35 বছর করে, কারো জীবনে হয়তো এই ঘটনা ঘটবে না, আবার হয়তো দেখা যাবে যে 10 বছরেও একটা এরকম একটা ঘটনা ঘটতে পারে। বাট এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। যারা লিসেনার যারা আছে, যারা এই চাকরিটাকে হিসাবে নিতে যাচ্ছে, তারা যাতে ভয় না পায় আমার এই কথায়। এটা ভয় পাওয়ার কিছু নাই, এটা হতেই পারে। 25 বছর ক্যারিয়ারে একটা ঘটনা দুর্ঘটনা ঘটেছে আর কি। এটা কোনো ব্যাপার না। সেই আর মাঝে মাঝে টার্বুলেন্স হতে পারে, কোনো ব্যাপার না। হতেই পারে। জি। রাস্তাঘাটেও তো অ্যাক্সিডেন্ট হচ্ছে, রাস্তাঘাট হচ্ছে না, হতে পারে। তো সেই রেশিওটা তো এয়ারলাইন্সে অ্যাক্সিডেন্ট অনেক কম। তো এটা মোটামুটি এই ক্যারিয়ারটা যেমন সম্মানজনক, তেমনি ভালো একটা ইকোনমিক্যাল একটা ভালো একটা স্টেবল ক্রিয়েট করে। আমি মনে করি যে অন্যান্য যে যানবাহন গুলো আছে তার চেয়ে আমার বিমান জার্নিটা অনেকটা নিরাপদ। এটা ঠিক। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যতক্ষণ আল্লাহ আপনাকে হায়াত রেখেছে, ততক্ষণ এই যে এত বড় একটা অ্যাক্সিডেন্ট পরেও ভাই আজকে আমাদের সাথে সুন্দরভাবে কথা বলছে এবং সার্ভিস দিয়ে যাচ্ছে। তো এটা তো অনেক বড় ব্যাপার, ঠিক আছে। তার উপর কি আমাদের পাইলটরা কিন্তু অনেক এফিসিয়েন্ট, দে আর ভেরি গুড মানে পাইলট ইন দ্য ওয়ার্ল্ড। কারণ অনেক প্যাসেঞ্জাররাই কিন্তু আমাদের পাইলটদের অনেক প্রশংসা করে যায় যে অনেক সুন্দর ল্যান্ডিং হয়েছে, এরকম কমপ্লিমেন্টস কিন্তু দিয়ে যায় অনেক। আমি অনেক পেয়েছি 25 বছর। আমাদের বাংলাদেশের পাইলট যারা আছেন তারা তো ভেরি এফিসিয়েন্ট, নো ডাউট। অনেক। ইকরাম সাহেব, আপনার কাছে কিছু কোশ্চেন। যিনি অবশ্য যদি ইকরাম ভাই কোশ্চেনটা করে দিয়েছেন, একজন কোশ্চেন করেছেন যে আব্দুল সালাম, যে এয়ারপোর্ট জবে কত বয়স পর্যন্ত আবেদন করা যাবে আর কি কি যোগ্যতা লাগে, এটা যেহেতু অলরেডি অ্যানসার দিয়ে দিয়েছে যে 30 থেকে হচ্ছে মানে 30 পর্যন্ত সর্বোচ্চ, এবং যারা মুক্তিযোদ্ধা কোটা আছে তাদের 32 পর্যন্ত, তাই তো ইকরাম ভাই? যদি ভুল না বলে থাকি। আচ্ছা ইকরাম ভাই, আপনার যদি কোনো স্মরণীয় ঘটনা থাকে এয়ারপোর্টে, সেটা আপনি আমাদের সাথে একটু শেয়ার করতে পারেন।
থ্যাংক ইউ। আসলে বলা হয়ে ওঠে না, অনেক কথাই হয়, কিন্তু এরকম আমাদের এয়ারপোর্টে কিছু চ্যালেঞ্জিং বা স্মরণীয় ঘটনা এটা একটা অনুষ্ঠানের মাধ্যমে জানানো হচ্ছে, এটা আমার জন্য খুব ভালো একটা বিষয়। আমার যেটা মনে পড়ে 2 বছর আগের একটা ঘটনা। আমি তো বিভিন্ন জায়গায় আমাদের ডিউটি করতে হয়। র্যাম্প এরিয়া একটা নামে সেকশন আছে আমাদের এয়ারপোর্টে, যেখানে ফ্লাইট যেখানে ল্যান্ড করে একদম নিচে রানওয়ের পাশে, এটাকে র্যাম্প এরিয়া বলে। তো আমি যখন র্যাম্পে যখন ডিউটি করা অবস্থায় আমাকে একটা ফ্লাইটে ডিউটি দেওয়া হয়। বাংলাদেশ বিমানে একটা ফ্লাইট কলকাতা থেকে অ্যারাইভ করেছে। তো কিছু কিছু ফ্লাইট বোর্ডিং ব্রিজে পার্ক না করেও আউট গেটে পার্ক করে, যেটা অনেকে প্যাসেঞ্জার আছেন তারা জেনে থাকে। তো ওই ফ্লাইটে যখন ডিউটি দেয় তখন আমাকে অ্যাসাইন করা হয় সুপারভাইজার হিসেবে। আমি ওখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তো যেহেতু ফ্লাইটটা অনেক দূরেতে ছিল, সেজন্য আমাকে কিছু ট্রান্সপোর্টের মাধ্যমে যেতে হয়। ওই সময় আমি ট্রান্সপোর্ট পাচ্ছিলাম না, যে ফ্লাইটে যেতে হবে। ফ্লাইটের যেহেতু সুপারভাইজার, আমাকে গিয়ে ক্যাপ্টেন এবং ক্রুদের মাধ্যমে ডোরটা ওপেন করতে হয়। তো এই জন্য আমার মাথায় নলেজ ছিল যে আমি কখনো ফ্লাইটে যাবো, এই জন্য আমার একটা তাড়া ছিল মনের ভিতরে। তো আমি কি করলাম, গাড়ি পাচ্ছিলাম না, হেঁটে যেতে সময় লাগবে 10 থেকে 15 মিনিট। সেই জন্য আমি কি করলাম, র্যাম্পের মাঝ বরাবর আমি যাওয়া শুরু করলাম। তো ওইরকম ভাবে কখনো যাওয়া হয় না, যেহেতু আমার তারা যাওয়া ছিল। ওই তারা থাকার কারণে তো আমি খেয়াল করিনি, দেখি জেট এয়ারলাইন্স এর একটা ফ্লাইট দিল্লি থেকে অ্যারাইভ করেছে। এটা বোর্ডিং ব্রিজের দিকে যাচ্ছিল। তো আমি যখন আউটডোরে যখন যাব, তখন আমি র্যাম্পের ঠিক মাঝামাঝি অবস্থানে চলে আসছি। তো যখন ফ্লাইটে যখন ক্যাপ্টেন সাহেব যখন পার্কিং এর জন্য বোর্ডিং ব্রিজে যাচ্ছিল, তখন ক্যাপ্টেনের সাথে আমার চোখে চোখ পড়ে যায়, এবং ক্যাপ্টেন স্যার আমাকে তাগিদ দিচ্ছিল যে তুমি এখান থেকে লিভ করো, তুমি চলে যাও। তো আমি দাঁড়ায় ছিলাম, ফ্লাইটটাও দাঁড়ায় ছিল প্রায় 30 সেকেন্ড, 1 মিনিটের মতো। আমি তখন ক্যাপ্টেন স্যারের নির্দেশ শুনে আমি তখন আমার যে অ্যাসেন্ড করা ফ্লাইটটা ছিল, তখন আমি আহ, কিছুটা তাড়াতাড়ি করে দৌড় দিয়ে আমি ফ্লাইট চলে যাই। তো ফ্লাইট করে আমার পিছন দিয়ে চলে যায়, কিন্তু যে ঘটনাটা ঘটেছে টাওয়ার থেকে তারা এটা ওয়াচ করেছে আমি না, এটা কেন কিন্তু সিরিয়াস। এভাবে মাঝখান দিয়ে কেন আমি চলে গেলাম। তো সেই ক্ষেত্রে টাওয়ারের সিকিউরিটি গাড়ি নিয়ে আসছে, এসে আমাকে বলতেছে যে আপনাকে আমাদের নিরাপত্তা শাখায় যেতে হবে। তো আমি তখন কারণ জানতে চাইলাম, বললো যে টাওয়ার আপনাকে বলেছে যাওয়ার জন্য, কারণ আপনি একটা এখানে আনএথিক্যাল কাজ হয়ে গেছে, আপনি ফ্লাইটটাকে হোল্ড করে রাখছেন। তো আমি ওদের সাথে আমি চলে যাই নিরাপত্তা শাখায়, গিয়ে পরে আমি আমার ভুল স্বীকার করি। এবং পরে একটা আমি লিখিত মুস্তাফা দিয়ে আসি, ঠিক আছে আগামীতে আমার এই ভুলটা হবে না। তো এইটা আমার আসলে চাকরি জীবনে একটা বিশাল একটা স্মরণীয় ঘটনা, কারণ একটা ফ্লাইটের ফ্রন্টে এবং পেছনে দুটোই খুব রিস্ক। এই জন্য খুবই আমি রিস্কি মনে জায়গা। করি র্যাম্প এরিয়াতে চোখ এবং কান দুইটাই খুব প্রপারলি খোলা ভাবে থাকে। এটা খোলা রাখতে হয়। Right. সো এটা যারা দেখা আর লাগে কি আমার এয়ারপোর্টে স্মরণীয়। জব করতে চায়, এটা হচ্ছে তাদের জন্য একটা লেসন আজকে, যে র্যাম্প এরিয়াটা হচ্ছে খুবই সেন্সিটিভ একটা জায়গা। ওখানে যেহেতু ফ্লাইট নামে ওঠানামা করে এবং ট্যাক্সিং করে, সো ওখানে আসলে কোনো অনুমতি ছাড়া বা খুব নিজের সচেতনতা ছাড়া যাওয়াটা ওখানে উচিত না। তো আমাদের ইকরাম ভাই অলরেডি একজন ভুক্তভোগী, এবং খুবই ধন্যবাদ ভাই, আপনি আপনি আপনার এই গল্পটা আমাদের সাথে শেয়ার করেছেন। এতে করে যারা সামনে এই ক্যারিয়ারে আসতে চাচ্ছে তারা হয়তো উপকৃত হবে এবং সতর্ক থাকবে। তো আমরা অনুষ্ঠানের Right. প্রায় অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি। তো শেষ করার আগে ভাইয়াদের কাছে আমি কিছু জিনিস জানতে চাই, মানে জিজ্ঞেস করতে চাইবো আসলে, যে এই ধরনের আমরা যে একটা প্রোগ্রাম করছি, যে এভিয়েশন ক্যারিয়ার নিয়ে আমরা কথা বলছি, বা যারা এই ক্যারিয়ার নিয়ে আগ্রহী, আপনাদের এই অনুষ্ঠানটা নিয়ে যদি কিছু বলতেন, তাহলে আমি খুব ভালো লাগতো, এবং আমাদের শ্রোতাদেরও আশা করছি যে ভালো লাগতো। তো কবিরুল হক সাহেব, আপনার কাছে জানতে চাচ্ছি যে এই ধরনের একটা ইনিশিয়েটিভকে আপনি কিভাবে দেখছেন? ডেফিনেটলি ভালো একটা ইনিশিয়েটিভ। তো যারা এই ক্যারিয়ারে আসতে চায়, বিশেষ করে আমি কেবিন ক্রু কথা বলবো। কেবিন ক্রু হচ্ছে হার্ট অফ দা এয়ারলাইন্স আমি মনে করি, কারণ আমরা সবচেয়ে বেশি সময় ধরে কিন্তু কেবিন প্যাসেঞ্জারদেরকে সার্ভিস দিয়ে থাকি, সবচেয়ে হাইয়েস্ট সময়। এরপর কিন্তু আমরা ট্রাফিকে যারা আছে তারা। যাই হোক, তো যারা আসতে চায় তারা প্রপারলি সেভাবে প্রিপারেশন নিয়েই আসবে। আর আপনারা মানে চাকরি জীবনে ঢুকছেন, যে কোনো চাকরি হোক, সেটা এয়ারলাইন্সে হোক বা যেখানেই হোক, আমার যেটা আমি সো কবিরুল ভাই যেটা বলছিলেন আমাদের লাস্ট মোমেন্টে, যে আমি যেটা আপনি বলছিলাম যে যে যেই চাকরি বলবো,
শোনা যাচ্ছে? জি ভাই, জি ভাই, আপনি আপনি যে মেসেজটা দিচ্ছিলেন সেটা একটু কন্টিনিউ করেন। হ্যাঁ, সেটা হলো যে আপনারা যারা চাকরিতে নতুন ঢুকতে চাচ্ছেন, যেই চাকরি করে, আমি যেটা মনে করি যে চাকরিকে ভালোবাসতে হবে, চাকরিকে সম্মান করতে হবে, এটা সবসময় মনে রাখতে হবে। হ্যাঁ, এবং এটা কিসের মাধ্যমে? এটা কাজ দিয়ে। এটাকে আপনাকে এইভাবে লাভ করবেন, রেসপেক্ট করবেন। আর রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ আপনি রিজিকে বরকত দিবে ইনশাআল্লাহ। এটা সবসময় মনে রাখবেন। ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, যেহেতু আপনি 25 বছর, এটা অনেক বড় একটা সময়। আমি জাস্ট যদি একটু জানতে চাবো, আপনি ভাইয়া কতগুলা দেশে এ পর্যন্ত গিয়েছেন বা যাতায়াত হয়েছে আপনার, এটা যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন। হিসাব তো করি নাই, তা আমি মানে কি 20-22টা তো হবেই, 20-22টা হবে। আচ্ছা, তো 20-22টা ভাইয়া কোনো কান্ট্রির কি কোনো স্টেশনে স্মরণীয় ঘটনা কি আপনার আছে কিনা, যে কোনো কান্ট্রিতে যে আপনার কোনো স্পেশাল মোমেন্ট বা কোনো স্মরণীয় ঘটনা, সেটা যদি একটু শেয়ার করতেন আর কি। হ্যাঁ, চাকরি জীবনের প্রথম দিকে আমি একটা জেদ্দা ফ্লাইটে গিয়ে, জেদ্দা ফ্লাইটে গিয়ে জেদ্দা হোটেলের কাছেই আপনার ওখানকার যে পুলিশ আছে, ওরা কিন্তু খুব একটা এডুকেটেড না, তারা কিন্তু আর্মিটাও পড়তে পারে না, এরকম অবস্থা। ইংলিশ তো দূরের কথা। তো আমাকে আমি হোটেলের কাছ দিয়ে একটা দোকানে যাচ্ছিলাম, সে পুলিশ ধরলো যে কি ব্যাপার আপনি, মানে ওরা বলতেছিল ওদের আরবি ভাষা, যেটা বোঝা গেল যে আমাকে আমার পরিচয় জানতে চাচ্ছে। তো আমি আইডি কার্ড দেখাই, এই কিছুই বোঝে না। এরপর তো আমি তো ভয় পেয়ে গেলাম যে কোথায় নিয়ে যায় কে জানে, ওরা কিছুই বোঝে না, ইংলিশ বোঝে না, বাংলা চোখ উঠে না, ইংলিশও বোঝে না। তো তারপর আমার কি ইয়ারা কি বললো টললো, এই বলে নিয়ে গেল তার অফিসারের কাছে। তো অফিসার ওই বেচারা, উনি আবার ইংলিশ কিছুটা বোঝে, ভাঙা ভাঙা। ওই আমি বলাতে যে আমি কেবিন ক্রু অফ দি এয়ারলাইন্স, আই এম স্টেইং দ্যাট হোটেল, হোটেলটা কাছেই ছিল। তখনও বুঝলো আচ্ছা, যে আমি কেবিন ক্রু। তো পরেই বুঝলাম যে এগুলো আরবিতে আবার কি এই বললে ভালো হবে, কি ওই এইগুলো মুখস্থ করে নিতাম যে আমি আরবিতে পরবর্তীতে এরকম ধরনের প্রবলেম হলে আরবিতে বলার যে ব্যাপারটা আর কি, আরবিতে শিখে নিয়েছিলাম আর কি, যে আরবিতে এটা বললে ওরা বুঝবে, সবসময় আরবি বলবা যে আমি আচ্ছা, মাল্লা তাইয়ারা, আমি মাল্লা তাইয়ারা, আরবিতে আমি কেবিন ক্রু। ওয়াও! তাহলে ভাইয়া মানে তো যেহেতু কেবিন ক্রু করতে, মানে এই জবটা করতে গেলে তাহলে মাল্টি ভাষা শেখাটাও একটা হ্যাঁ, যোগ্যতা। হ্যাঁ, এটা তো এটা জানা থাকলো। আমরা এখন আরবি অনেক অনেক বুঝি, অনেক কিছুটাই বুঝি, প্রায় অনেক কথা মানে বলতে না বললে বুঝি অনেক সময় যে এটা বলতে চাচ্ছে এই। কারণ আমরা তো প্রায় যাই মিডল ইস্টে, আরবি দেশে যাচ্ছি আচ্ছা, প্রায়। যেহেতু ভাইয়া আরেকটা জিনিস, যে আমরা কেবিন ক্রু যে পেশাটা আছে, এটা নিয়ে আসলে অনেকের মনে অনেক প্রশ্ন থাকে, অনেক আহ, আহ, ইচ্ছা থাকে। তো সেইখান থেকে একটা কোশ্চেন আমি করি ভাইয়া, যে ফ্লাইটের মধ্যে কিন্তু অনেক সময় অনেক ধরনের আপত্তিকর ঘটনা ঘটতে পারে, বা যে ধরনের কিছু আহ, আহ, সাধারণত যে ধরনের ঘটনাতে আমরা ইউজ টু না, এরকম অনেক ধরনের ঘটনা হয়ে থাকে। তো এরকম কোনো ঘটনা ভাইয়া আপনার লাইফে হয়েছিল কিনা, এবং সেটা আপনি কিভাবে ট্যাকেল করেছিলেন? তাহলে যারা নতুন, যারা আসতে চাচ্ছে, তারাও একটু এখান থেকে কিছু লেসন পাবে। কবির ভাইয়া, হ্যাঁ, শোনা যাচ্ছে না, বললেন কি বললেন জাকির ভাই? বলেছি যে আমরা তো যারা হ্যালো। ফ্লাইটে, যারা কেবিন ক্রু আছে, হ্যাঁ, তাদের অনেক সময় অনেক হ্যাঁ, মানে অপ্রীতিকর যে ঘটনাগুলো, সেগুলোর সম্মুখীন হতে হয়। ইন ঠিক আছে? ফ্লাইট আপত্তিকর কোনো ব্যাপার ট্যাপার, জি, 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 অপ্রীতিকর জি। ঘটনা হয়। হ্যাঁ, তো আপনি এই হ্যাঁ, ধরনের কোনো হতে হয়, অনেক আপত্তিকর সময় হতে হয়। সিচুয়েশনে পড়েছিলেন কিনা, এবং সেটা থেকে আপনি কিভাবে নিজেকে উত্তরণ করেছিলেন, সেটা যদি আপনি না আমি যারা লিসেনার আছে তাদেরকে বললে তারা একটু লিসেন পেতো এখান থেকে। না, ওই ধরনের কোনো আপত্তিকর ঘটনা আমার সামনে ঘটেনি। যেগুলি ঘটেছে টুকটাক, এগুলি আসলে কি আমরা ওইভাবেই ট্রেন্ড হয়ে থাকি সাধারণত, কিভাবে কোন সিচুয়েশনে কোন বিহেভ করতে হবে প্যাসেঞ্জারের সাথে, এটা আমাদেরকে ট্রেনিং সেন্টার থেকে শিখিয়ে দেওয়া হয় যে এভাবে ই করতে হবে, এক একজনকে এক একভাবে হ্যান্ডেল করতে হবে, কাস্টমার সার্ভিস ওরিয়েন্টেড এইসব তো করতেই হবে, তাই না? এগুলি আমাদের জানতে হবে। তো আমার এই ধরনের কোনো ওইভাবে কোনো ঘটনা ঘটেনি এই পর্যন্ত। তবে এরকম আচ্ছা, অন্যান্য ফ্লাইটে তো এরকম ঘটেছে যে অনেকে ড্রাঙ্ক হয়ে উল্টাপাল্টা কাজ করলো, তারপর আমরা আমাদের এইগুলো আপনার ভিডিওতেও দেখেছেন, অনেক জি, জি, সময় জি। ইয়েতে এসেছে এই ধরনের। তবে আমার হুম। কোনো ফ্লাইটে আজ পর্যন্ত এই 25 বছরে এই ধরনের কোনো প্রবলেম হয়নি। ইউ আর সো লাকি ভাইয়া। আচ্ছা, লাকি, রাইট, এক্স্যাক্টলি। তবে ইকরাম ভাই, খুব আপনার একটা কাছে, হয়ও না, কিন্তু এটাও সত্যি, জি, 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 হয়ও না কিন্তু খুব একটা। খুব রেয়ার, এসব ধরনের ঘটনা খুব রেয়ার আসলে। জি। আর মানুষ তো আসলে নেগেটিভিটিটা স্প্রেড করতে আসলে বেশি পছন্দ করে পজিটিভিটির হুম, চেয়ে। হুম, হুম, হুম। জি, জি, জি।
দেখা যায় যে মানে 10% ঘটনাও যদি এটা হয়ে থাকে পুরো ইয়ার ভিতরে, তো সেই 10% বেশি ভাইরাল হয় বা বেশি প্রচার করা হয়। জি 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 রাইট এক্স্যাক্টলি। সমস্যা আর কি। তো ইকরাম ভাই, আপনার কাছে একটা কোশ্চেন যে যারা আসলে সাধারণ প্যাসেঞ্জার এবং যারা কেবিন ক্রু, আপনাদের গ্রাউন্ড সার্ভিসে আপনারা কিভাবে তাদেরকে হ্যান্ডেল করেন? কেবিন ক্রুদের বা যারা পাইলট আছে তাদের জন্য আলাদা কোনো সার্ভিস বা আলাদা কোনো আপনারা যে বোর্ডিং পাস দেন, সেটা আসলে পুরো প্রক্রিয়াটাই আমি আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি। ভেরি গুড। আসলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কেবিন ক্রুদের জন্য আলাদা কোনো বোর্ডিং পাস ইস্যু হয় না, শুধু যাত্রীদের জন্য ইস্যু হয়। আহ, একটা ফ্লাইটে যখন ক্রু এবং ক্যাপ্টেন স্যাররা যখন ফ্লাই করেন, তখন তারা পাসপোর্টের এগেনস্টে একটা জিডি, জেনারেল ডিক্লারেশন বলে এটাকে, এটা ওনারা ইমিগ্রেশনের পুলিশের কাছে এটা আমাদের জমা দিতে হয় যে ওনারা ফ্লাই করছেন। ওটা লিস্ট আকারে থাকে, কয়জন যাচ্ছেন, 10 জন, 15 জন, 20 জন, ওইভাবে ওনাদের ফ্লাই করতে হয়। আর কেবিন ক্রুদের বোর্ডিং পাস দেওয়া হয়, যেটা হচ্ছে বিশেষ ক্ষেত্রে কোনো কেবিন ক্রু যদি এক্সট্রা ভাবে যায়, কোনো ক্যাপ্টেন বা ইঞ্জিনিয়ার যদি এক্সট্রা ভাবে যায়, ফ্লাইটে 10 জন আছেন ক্যাপ্টেন ক্রু, আরো 3 জন বা 2 জন যাচ্ছেন এক্সট্রা ভাবে, তখন ওনাদের জন্য আলাদাভাবে বোর্ডিং পাস ইস্যু করতে হবে। আদারওয়াইজ নর্মালি কেবিন ক্রু বোর্ডিং পাস লাগে না। আমাদের সাথে পিপলস রেডিও 91.6 এফএম এর পেজে অনেকে জয়েন করেছেন, অনেকে তাদের ফিডব্যাক গুলা দিচ্ছেন। আমি কিছু ফিডব্যাক পড়ি। শারিফুল আলম বলেছেন, ধন্যবাদ স্যার সুন্দর একটি অনুষ্ঠান করার জন্য। আপনাদেরও ধন্যবাদ আমাদের শোনার জন্য। থ্যাংক ইউ। জুবাইর আহমেদ বলেছেন, ভালো লাগছে ভাইয়া। তারপরে জুবাইর আহমেদ আবার লিখেছেন যে আমি শুনছিলাম সিলেট সুনামগঞ্জ থেকে, তিনি সিলেটের সুনামগঞ্জ থেকে আমাদের সাথে জয়েন করে শুনছেন আমাদের প্রোগ্রামটি। তারপরে আনোয়ার হোসেন বলেছে যে গড ব্লেস আস, আর কি আমাদের যাতে আল্লাহ যাতে আমাদের ভালো রাখে, এর জন্য তিনি আমাদের বলছেন। এইভাবে করে আমাদের সাথে আরো অনেকেই যুক্ত আছেন। তো ইকরাম ভাই, আমি এই যে কোশ্চেনটা আমি একটু আগে কবিরুল ভাইকে জিজ্ঞেস করেছিলাম যে অপ্রীতিকর ঘটনার ব্যাপারটা, এটা বলার পিছনে কারণ হচ্ছে যারা এই ধরনের ক্যারিয়ারে আসতে চায় তাদের জন্য একটা লেসন দেওয়ার জন্য আসলে এই কোশ্চেন গুলো করা। তো সেম কোশ্চেনটা আমি আপনার কাছেও করছি, যে যেহেতু আপনি এয়ারপোর্টে একটা জায়গায় কাজ করছেন যেখানে অনেক ধরনের পাবলিক গ্যাদারিং হয়, তো সেখানে কিছু না কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেই যায়। তো আপনার ক্যারিয়ারে এরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা যেটা থেকে আপনি আসলে উত্তরণ হয়েছেন এবং এটার কোনো লেসন আপনি আমাদের লিসেনারদেরকে দিতে চাচ্ছেন, এটা যদি বলতেন তাহলে ভালো হতো আমাদের জন্য। আচ্ছা, আসলে শুধু বাংলাদেশ বিমানেই না, এটা আমি মনে করি সারা ওয়ার্ল্ডের সব দেশেই কিছু না কিছু বিড়ম্বনার শিকার করতে হয়। কারণ প্যাসেঞ্জার অলওয়েজ ফার্স্ট, আমরা মনে করি। প্যাসেঞ্জার অলওয়েজ রাইট, এটা আমরা মনে করি। কারণ প্যাসেঞ্জার তার নিজের টাকা দিয়ে টিকিট কেটে ফ্লাই করবে, এটা তার অধিকার। তো যে ক্ষেত্রে হয় আমাদের কিছু যান্ত্রিক ত্রুটির কারণে বা কারিগরি ত্রুটির কারণে আমাদের সার্ভিস একটু ডিলে হতে পারে, অথবা বোর্ডিং পাসের প্রবলেম হতে পারে, বা একটা ফ্লাইট কোথাও গিয়েছে ওখান থেকে অ্যারাইভাল দেরি করেছে, এই ব্যাপারগুলো থাকতেই পারে। যার কারণে কিছু কিছু প্যাসেঞ্জার খুব অ্যানয়েড হয়ে যায়, কিছু কিছু প্যাসেঞ্জার খুব এক্সট্রিম পর্যায়ে চলে যায়। কেন দেরি করতে হলো, কেন ওয়েট করতে হলো, কেন আমাকে সার্ভিস দেওয়া হলো না। তো এই ব্যাপারগুলো আসলে আমরা খুব পলাইটলি তাদেরকে আমরা হ্যান্ডেল করার চেষ্টা করি, এবং ওই টেকনিক গুলো আমরা অ্যাপ্লাই করি যেন প্যাসেঞ্জাররা আমাদের প্রবলেম গুলো বুঝতে পারে। হ্যাঁ, এখন সমস্যা তো সব জায়গাতেই আছে, শুধু এয়ারলাইন্স কেন, একটা ব্যাংকে বলেন, একটা ইউনিভার্সিটিতে বলেন, সব জায়গাতেই আছে। এটা কোনো ইয়ে না, এটা কাজের ক্ষেত্রে কিছু ত্রুটি থাকতেই পারে। ত্রুটি থাকে। রাইট। সো মোট কথা হচ্ছে যে আমরা কেবিন ক্রু অথবা এয়ারপোর্ট যেই পেশাতেই যাই না কেন, আমাদের অনেক বেশি ধৈর্যশীল হতে হবে এবং আমাদের সেবার আসলে যে মনস্কতা নিয়ে। কাস্টমার সার্ভিস ওরিয়েন্টেড চাকরি, তো এটাকে মানে আপনি কি প্যাসেঞ্জারকে কনভিন্স করার মতো আপনার ক্যাপাবিলিটি বা ক্যাপাবিলিটি থাকতে অ্যাবিলিটি হবে। থাকতে হবে নিজের। এটা 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 একটা গুণ মানুষের, না? আমরা যারা এইভাবে প্যাসেঞ্জার হ্যান্ডেল করছি, ইকরাম বা আমরা কেবিন ক্রুরা, আমাদেরকে এটা থাকতেই হবে, এবং এটা ব্যাপারে আমাদেরকে বিটিসিও কিন্তু আমাদেরকে সেই শিক্ষাটা দেয় কিভাবে আমরা হ্যান্ডেল করবো এটাকে। ঠিক বলেছেন। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তো শেষ করার আগে আমি একটু ইকরাম ভাই এবং কবিরুল হক ভাই দুজনের কাছে এক কথায় জানতে চাবো যে আপনাদের এই ক্যারিয়ারটাতে আসতে হলে কি কি পয়েন্ট, আপনারা যদি কিছু পয়েন্ট আপনারা বলে দিতেন যে এই পয়েন্ট গুলা ফলো করলে সে এই ক্যারিয়ারে আসতে পারবে এবং সফল হতে পারবে।
কিছু কি পয়েন্ট যদি আপনারা শেয়ার করতেন তাহলে আমাদের লিসেনারদের জন্য অনেক উপকৃত হতো আর কি তারা। তো কবির সাহেব আপনি একটু কাইন্ডলি যদি বলতেন যে অল্প কথায় যে কি পয়েন্ট থাকা দরকার একটা মানুষের যে সে এইভাবে করে এই ক্যারিয়ারে আসতে পারবে। এয়ারলাইন জব করতে হইলে আসলে এটা একটা এক্সেপশনাল একটা জব, তো আমার তো মনে হয় যে বেটার যে ওনরা ইন্টারনেট ঘেটে বা অনলাইনে গিয়ে এই ট্রেনিং গুলি দেখতে মানে এইগুলি দেখতে পারে যে কিভাবে অনেক ট্রেনিং কিন্তু দেওয়াও থাকে ওয়েবসাইটে, তাই না? বা আপনারা যারা অনেকে প্রাইভেট ট্রেনিং সেন্টার আছে ওখানে গিয়েও কিন্তু এ ব্যাপারে একটা নিতে পারে, তারা অ্যাডমিশন নিয়ে 2-3 মাসের একটা কোর্স করলে আমার মনে হয় সবচেয়ে বেটার। আর তাছাড়া এর আগে আমি বললাম যে আপনার জেনারেল নলেজ যেটা আছে সেটাকে সেটা ব্যাপারে সেটা পড়তে হবে, বইটা পড়তে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স এর ব্যাপারে আপনার ধারণা থাকতে হবে। তারপরে আপনার ফিজিক্যাল ফিটনেস এর একটা ব্যাপার আছে, আপনাকে ওজনটা সেভাবে মেনটেন করতে হবে। হ্যাঁ অবশ্যই ওজনদার ক্রু কিন্তু অ্যালাউ করে না। হ্যাঁ, ওজন কিন্তু প্রতি 4 মাস পর আমাদের ওজনটা নেয়, কাজে এটাও একটা ফিজিক্যাল ফিটনেস এর একটা ব্যাপার আছে। তো এই জিনিসগুলি আপনাকে মেনটেন করতে হবে, স্ট্রাগল করেন, সার্কুলার যখন হবে অ্যাপ্লাই করেন। আমার তো বিশ্বাস যদি ওইভাবে আপনি স্ট্রাগল করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের চাকরি হবে। এখন তো আমাদের বাংলাদেশ বিমান আছে, ইভেন অনেক প্রাইভেট এয়ারলাইন্স আছে, সাউদি আছে, ফরেন এয়ারলাইন্স আছে, যে কোনো জায়গায় আপনি ট্রাই করতে পারবেন, তাই না? দ্যাটস রিয়েলি গ্রেট। ইকরাম সাহেব আপনি যদি কিছু এক কথায় বলতেন। আমি কবিরের সাথে একমত, কারণ আমাদের এই প্রফেশনে আসার জন্য একটাই প্রসিডিউর মেনটেন করতে হবে, তার মধ্যে আছে আমাদের ওয়েবসাইট যেটা আছে বিমানে ওয়েবসাইট দেখা, এবং মাঝে মধ্যে আমাদের পত্রিকাতে সার্কুলার হয়, তো সার্কুলার গুলো ফলো করা, এবং একটা বিসিএস শিক্ষার্থী যেরকম ভাবে তাকে নিজেকে প্রস্তুত করেন বাংলা, ইংলিশ, ম্যাথ, জেনারেল নলেজ, ঠিক সেভাবেই তাকে প্রস্তুত হইতে হবে। কারণ এখানে এরকম একটা জায়গা, প্রত্যেকটা জিনিসেরই তাকে পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হবে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে কবির ভাইয়ের যে সেকশন, আমাদেরও যে সেকশন, ওই সেকশনে আমি মনে করি পেশেন্সটা খুব বড় একটা বিষয়। ধৈর্য না থাকলে একটা স্টাফ বা একটা ক্রু খুবই ইয়া হয়ে যাবে, পাজল হয়ে যাবে। অর্থাৎ ধৈর্য একটা বড় বিষয়, এবং তাকে ওয়েল বিহেভ এবং গ্রুমিং থাকতে হবে মনে করি। অসংখ্য ধন্যবাদ। সো আজকের মতো আমরা আমাদের আজকে যে প্রোগ্রাম সেটা শেষ করতে চাচ্ছি। সো আশা করছি আপনারা যারা শুনছেন, আমাদেরকে যারা লাইভে দেখেছেন, তারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন। আর ইনশাল্লাহ আমরা এখন থেকে প্রতি শুক্রবারেই লাইভে এই ক্যারিয়ারের সাথে রিলেটেড যারা অভিজ্ঞ লোক আছেন, যেমন আজকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন কবির সাহেব, ইকরাম সাহেব, এরকম আমরা প্রতি সপ্তাহে কিছু না কিছু অভিজ্ঞ গেস্ট নিয়ে আমরা ইনশাল্লাহ আসবো এবং এই এভিয়েশন এবং ট্রাভেল ট্যুরিজম সেক্টরে যে ক্যারিয়ার আছে সেই সম্পর্কে জানাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে বাসায় থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।